আপনারা যারা 2025 এইচএসসি পরীক্ষার্থী, আপনাদের কাছে অর্থের সময় অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায় থেকে ৩টি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। 2023 সালে ৯টি বোর্ডের মধ্যে ৬টি বোর্ডে এই অধ্যায় থেকে ৩টি করে প্রশ্ন এসেছিল। শুধুমাত্র দিনাজপুর, সিলেট এবং ময়মনসিংহ এই ৩টি বোর্ডে ২টি করে প্রশ্ন এসেছিল। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে অধ্যায়টা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই এই অধ্যায়ের প্রতি আপনাদের সকলের যত্নবান হওয়া উচিত। যাই হোক, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আপনারা মেইনলি সমস্যায় পড়েন কিস্তি বা অ্যানুইটির অঙ্কগুলোতে, যে আপনারা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটি ব্যবহার করে অঙ্কটি করবেন না ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটি ব্যবহার করে অঙ্কটি করবেন, এটা নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়েন। যাই হোক, আপনাদেরকে বলে রাখি যে একই প্রশ্নে একই উদ্দীপকে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটিও ব্যবহার করা যায়, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটিও ব্যবহার করা যায়। আপনাদের এটা নিয়ে চিন্তা না করে মেইন কাজ হবে সূত্রগুলোকে সুন্দরভাবে মনে রাখা। কারণ আপনার উদ্দীপক আপনার প্রশ্নে একটা হিন্টস দেওয়া থাকবে, সেই হিন্টস অনুযায়ী আপনারা এই দুইটা সূত্রের যে কোনো একটা ব্যবহার করবেন। এখন বলতে পারেন যে আমরা ওই হিন্টসটা কিভাবে খুঁজে পাবো? এই হিন্টসটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি জানতে হবে, বুঝতে হবে বা বুদ্ধিমান হতে হবে, এমন কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই। আপনারা শুধুমাত্র কয়েকটি অঙ্ক মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন, হিন্টসগুলো আপনারা খুঁজে পাবেন। এর জন্য যখন আপনাদের স্যাররা অঙ্কগুলো দেখায়, তখন আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে স্যার কিভাবে হিন্টসটা ধরাই দিচ্ছে, অথবা ভিডিওগুলো দেখে যখন আপনারা অঙ্কটা শেখেন তখনও দেখবেন যে হিন্টসগুলো কিভাবে তারা আপনাদেরকে সামনে উপস্থাপন করছে। এভাবে একটু মনে রেখে যদি আপনি বেশ কয়েকটি 10-15টি অঙ্ক প্র্যাকটিস করেন, দেখবেন আপনি নিজে থেকেই পারছেন। যাই হোক, আরেকটু কথা বলি, এই অঙ্কগুলো করার সময় প্রথমে আপনারা করবেন কি, গ এবং ঘ এই দুইটা প্রশ্ন পড়ে নেবেন, যে কি বলে। যখন এই দুটো প্রশ্ন পড়বেন দেখবেন অঙ্কটা আপনার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। আজকে আমি যে উদ্দীপক বা যে প্রশ্নটি আপনাদেরকে করাবো তা ঢাকা বোর্ড 2023-এ এসেছিল। আচ্ছা, যাই হোক, এখন আমরা শুরু করি। গ নম্বর প্রশ্নটি আগে পড়ি। সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য নির্ণয় করুন। দেখেন, সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য, তাহলে দেখেন মুনাফার বর্তমান মূল্য বলছে, তাহলে বর্তমান মূল্য যদি বলে থাকে তাহলে কি হবে? এককালীন অঙ্কের একটা বর্তমান মূল্য সূত্র আছে, কিস্তির অঙ্কের একটা বর্তমান মূল্য সূত্র আছে, এই দুইটা সূত্র যে কোনো একটা হবে। ঘ নম্বর প্রশ্নটা পড়ে দেখি। বিকল্প দুটির মধ্যে জনাব ইলহামের কোন বিকল্পটি লাভজনক গাণিতিকভাবে বিশ্লেষণ করুন। তাহলে আমাদের দুইটা বিকল্প দেওয়া আছে, এই দুইটা বিকল্পের মধ্যে আমরা দেখবো যে কোন বিকল্পটি লাভজনক। এর জন্য আমরা বর্তমান মূল্য পদ্ধতিতেও করতে পারি, ভবিষ্যৎ মূল্য পদ্ধতিতেও করতে পারি। আমার প্রশ্নে উদ্দীপকে যে হিন্টসটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা বর্তমান মূল্য বের করবো না ভবিষ্যৎ মূল্য বের করবো, সেটা আমরা দেখবো। এখন এইটাই হলো আমাদের মেইন সমস্যা। এইটা নিয়ে চিন্তা করবেন না, আপনারা প্রশ্নগুলো পড়বেন, দেখবেন স্পষ্টভাবে সুন্দরভাবে বলে দিবে। আপনাদের কাজ হলো শুধু সূত্রগুলো মনে রাখা। যাই হোক, এখন উদ্দীপক আমাদেরকে কি বলে একটু দেখি। জনাব ইলহাম অবসর গ্রহণের পর পেনশন বাবদ এককালীন 5 লক্ষ টাকা পেলেন। তাহলে যে এককালীন 5 লক্ষ টাকা পেয়েছে, এই 5 লক্ষ টাকা সে হয়তো বিনিয়োগ করবে, এটা নিয়েই কথা হবে। যাই হোক, এই 5 লক্ষ আপাতত আমাদের এখানে নাই। এই টাকা বিনিয়োগের জন্য তিনি দুটি বিকল্প নিয়ে বিবেচনা করছেন। তাহলে ওই 5 লক্ষ টাকায় দুইটা বিকল্পের যে কোনো একটাতে বিনিয়োগ করবেন। এর জন্য দেখি, প্রথমটি হলো পেনশনার সঞ্চয়পত্র, যা হতে তিনি প্রতি 3 মাস অন্তর 13,750 টাকা মুনাফা পাবেন এবং 3 বছর পর আসল ফেরত পাবেন। তাহলে প্রথম বিকল্প একটা কথা বললো যে প্রতি 3 মাস অন্তর 13,750 টাকা করে মুনাফা পাবেন এবং 3 বছর পরে আসল ফেরত পাবেন। একটা বিষয় হলো, আমরা দেখবো একটু পরে, আবার পরিপূর্ণটা। দ্বিতীয়টি হলো বিসি ব্যাংক হতে 3 বছর পর এককালীন 6,20,000 টাকা পাবেন। ইলহামের প্রত্যাশিত আয়ের হার 10%। তাহলে প্রত্যাশিত আয়ের হার 10% মানে হলো প্রথম বিকল্পটি তো 10%, দ্বিতীয় বিকল্পটি তো 10%, অর্থাৎ আয়ের মান। এখন দেখেন, গ নম্বরে বলেছিল কি প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে প্রাপ্ত মুনাফাটা কিন্তু আমার প্রথম বিকল্পে বলছে। এখন প্রথম বিকল্প থেকে তাহলে আরেকটু দেখি আমরা। প্রথমটা পেনশনার সঞ্চয়পত্র, যা হতে তিনি প্রতি 3 মাস অন্তর, দেখেন এখানে আছে কি প্রতি 3 মাস অন্তর, তার মানে 3 মাস পর একবার, তারপর 3 মাস পর একবার, 3 মাস পর একবার, 3 মাস পর একবার। তাহলে এক বছরে কয়বার হচ্ছে? 4 বার। তাহলে দেখেন এক বছরের মধ্যে 4 বার হওয়া মানে কি এম, তাহলে আপনার সূত্রে এম আসবে। এখন আরেকটু বলি,
এককালীন অঙ্কে এক বছরের মধ্যে সুদ যতবার গণনা করা হয় এম এর মান হয় তাই। আর কিস্তির অঙ্কে টাকাটা মানে কিস্তিটা যতবার দেওয়া অথবা পাওয়া যায় এম এর মান তাই হবে এক বছরের মধ্যে। তাহলে সেখানে এখানে 3 মাস অন্তর, তার মানে কি এম আছে গেল। এবার 13,750 টাকা করে পাবেন এবং 3 বছর পর আসল ফেরত পাবেন। তার মানে আমার অঙ্কের মেয়াদ কত? 3। তাহলে এই 3 বছর আমি 13,750 টাকা করে পাবো। তার মানে 13,750, তার মানে এটা সমান সমহারে পেতে থাকবো। তাহলে আমি দেখলাম যে আমার অঙ্কটি কিস্তির অঙ্ক এবং সমহারে, এবং এই মুনাফা নিয়ে বলছে কি বর্তমান মূল্য, তার মানে কি বর্তমান মূল্য সমহারের সূত্রটি হবে, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটি বসাবো। ওকে, এরপর আছে 3 বছর পর আসল ফেরত পাবে। এখন আমার গ নাম্বারে আসল নিয়ে তো কোনো কথা বলে না, বলছে মুনাফা নিয়ে। তাহলে সেই মুনাফাটাকে আমরা করি এখন। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটি লিখবো এ গুণ 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার অফ এন ভাগ আই। এখন দেখেন এটা হলো আমার মেইন সূত্র। এখন এই মেইন সূত্রে আমার যেহেতু এম আছে ওই যে প্রতি 3 মাস অন্তর, তাহলে আই কে এম দ্বারা ভাগ, এন কে এম দ্বারা গুণ, আই কে এম দ্বারা ভাগ। আর একটা কথা বলি, দেখেন মুনাফাটা যে আপনি পাবেন এটা শুরুতে পাবেন না শেষে পাবেন এটি কিন্তু বলে নাই, তাই আমরা এই সূত্রটি ব্যবহার করছি। যদি শুরুতে বলতো তাহলে এখানে 1 প্লাস আই দ্বারা গুণ হতো। এখন আমরা মানগুলো একটু লিখবো এই পাশে। এখানে এ ইকুয়াল টু 13,750 টাকা, আই 10% বা 0.1, এম ইকুয়াল টু 4 প্রতি 3 মাস অন্তর, তাই এন এর মান বলছে 3। তাহলে আমাকে বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। তাহলে এর মানটা বসে 13,750 টাকা। এখন 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই বসালাম, এরপর এম 4, 3 গুণ 4 ভাগ 0.14। আচ্ছা, এখন আপনারা প্রথমে করবেন কি, এই অংশটুকুর কাজ করবেন একবারে, তারপর দেন এই অংশটুকুর কাজ করবেন। তাহলে আমরা ক্যালকুলেটরে প্রথমে আই মানে আই কে ভাগ দেবো এম দ্বারা, অর্থাৎ 0.1 ভাগ 4। এখন দেখেন এই যে 0.1 ভাগ 4 নিচেও কিন্তু আছে, তার মানে আপনারা এই মানটা নিচেও একবার একটু লিখে দিতে পারেন, মানে লিখে দিতে পারেন 13,750 গুণ, এই যে আমি এখানে লিখে দিব 0.025। এবার আমরা একটু লিখি। এখন আমরা উপরের অংশটুকু ক্যালকুলেশন একবারে করে দিব। এর সাথে হলো কি 1 যোগ যোগ 1। আচ্ছা, এখন এইটার পাওয়ার হলো 3 4 12 দিয়ে দেব, গুণ 3 4 12 পাওয়ার করলাম। করার পর যে মানটা বের হবে সেই মানটা হলো কি 1 দ্বারা, মানে 1 রে সেই মানটা দ্বারা ভাগ। তাহলে যে 1 ভাগ অ্যান্সার, মানে এই মানটুকু আপনার ক্যালকুলেটরে সেট করা আছে, বের করলাম। এখন হবে কি 1 থেকে ওই অংশটা বাদ, মানে যেটা আপনি কেবল করলেন। তাহলে আমরা করব 1 মাইনাস অ্যান্সার, মানে এই অংশটা আমার সেট করা থাকলো। এই যে যেটা বের হলো সেই মানটা আমরা উপরে লিখে দিব 2 5 6 4 4 4 1 1 5। এখন আপনারা চাইলে সম্পূর্ণ অংশটা লিখতে পারেন অথবা কিছুটা কম লিখতে পারেন, কারণ আপনার ক্যালকুলেটরে বিষয়টা থাকবে। এখন এই অংশটাকে 0.025 এইটা দ্বারা ভাগ, তাহলে ভাগ 0.025, কারণ এই অংশটা আপনার ক্যালকুলেটরে ছিল। এখন এই মানটা আমরা করছি একটু সাইডে, আমি এখানে লিখি 13,750 গুণ এই মানটা 10 2 5 7 7 6 4 6। এখন আপনারা এটাকে গুণ করে দেন, গুণ 13,750, তাহলে হচ্ছে আমার 1,41,044 টাকা। এরপরে 0.26 তার কম আছে তো ওইটা আর নিলাম না। এত টাকা হলো কি আমার সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য, যে অংশটা আপনার প্রশ্নে বলেছে যে মুনাফার বর্তমান মূল্যটা নির্ণয় করুন। তাহলে দেখেন, মানে আশা করি আপনারা এটা পুরোটা বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে, এবং প্রশ্নটা গ নাম্বার পড়াতে আমার কতটা সহজ হয়ে গেছে।
এখন আমরা দেখব ঘ নম্বর প্রশ্নটি। আশা করি আপনারা গ নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছেন। এখন ঘ নম্বর প্রশ্নটি দেখি কি বলে। বিকল্প দুটির মধ্যে জনাব ইলহামের কোন বিকল্পটি লাভজনক গাণিতিকভাবে বিশ্লেষণ করুন। তাহলে যে দুইটা বিকল্পের কথা বললাম, এই দুইটা বিকল্পের ভিতরে দেখবো যে তার কোনটা লাভ হবে। তাহলে আমরা প্রথম বিকল্পটা তো জানি, পড়েছি। এখন দ্বিতীয় বিকল্পটা একটু দেখি। দ্বিতীয় বিকল্পটি হলো বিসি ব্যাংক হতে 3 বছর পর এককালীন 6,20,000 টাকা পাবেন। দেখেন 3 বছর পরে 6,20,000 টাকা পাবেন, তার মানে এটা ভবিষ্যৎ মূল্য। 3 বছর পর 6,20,000 টাকা। তাহলে দ্বিতীয় বিকল্পের সাথে যদি আপনি প্রথম বিকল্পটি তুলনা করেন, তাহলে প্রথম বিকল্পের কি করা লাগবে? আপনার ভবিষ্যৎ মূল্য করা লাগবে, রাইট? তাহলে এখন দেখি আমরা প্রথম বিকল্পটির ভবিষ্যৎ মূল্য করব। বিকল্প 1, ফিউচার বিল অফ অ্যানুইটি। এবার দেখেন গ নম্বরে কিন্তু প্রথম বিকল্পটির আমি করেছিলাম কি? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। আর ঘ নম্বর প্রশ্নটি করার সময় আমাকে করতে হচ্ছে কি? ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। কারণ হিন্টসে আমাকে বলে দিছে, মানে আমার মেইনলি এখানে বলছে 3 বছর পর এককালীন 6,20,000 টাকা পাবো। 3 বছর পর। এই কারণে আমি কি করলাম? ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি করলাম এর সাথে তুলনা করার জন্য। এখন ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটা বলি, লিখি। এ গুণ ফিউচার মানে পরেতে 1টা পরে ভাগ 1 প্লাস আই পাওয়ার অফ n মাইনাস 1 ভাগ আই। এখন বিকল্প 1 এ প্রতি 3 মাস অন্তরের কথা ছিল, তার মানে কিন্তু আমার এম আছে। এই কারণে মেইন সূত্রে আমরা এখন করব কি? এম দ্বারা ভাগ করব। এখানে এম কে এম দ্বারা গুণ করব, আই কে এম দ্বারা ভাগ। আবারও বলি, যেহেতু ওই মুনাফাটা শুরুতে বা শেষে নেই কথা বলা, তাই আমরা ধরে নিছি যে এটা শেষে পাবো। যদি শুরুতে বলতো তাহলে এখানে 1 প্লাস আই দ্বারা জাস্ট গুণ করতাম। এখন মানগুলো আমরা একটু সাইডে লিখে নিই। এখানে এ ইকুয়াল টু 13,750 টাকা, আই ইকুয়াল টু 10% বা 0.1, এম ইকুয়াল টু 4, এন ইকুয়াল টু 3 বছর। আমার বের করতে হবে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। এখন দেখি, এখানে লিখলাম 13,750 টাকা গুণ মানগুলো বসাই 1 প্লাস আই এর মান 0.1, 4, এটাকে পাওয়ার হবে 3 গুণ 4 মাইনাস 1, এটাকে ভাগ 0.1 বাই 4। এখন আপনার ক্যালকুলেশনটা করব। আমরা প্রথমে উপরের অংশটা ক্যালকুলেশন করব, পরে এই অংশটারও ক্যালকুলেশন করব। কিন্তু 0.1টা যেহেতু 4 দ্বারা ভাগ দিব, এই অংশটা নিচে একবারে লিখে দিব। 13,750 গুণ 0.1 ভাগ 4। এটা বারবার দেওয়া লাগবে না, যেহেতু গ নম্বর এটা করে রাখছেন। তারপর আমরা একটু করছি 025। এবার এর সাথে কি হবে? আবার 1 যোগ, এই যে যোগ 1। এই উপরে এই মানটা পেলাম, এটাকে এখন পাওয়ার করব। পাওয়ার 3 4 12। তারপরে এখান থেকে হলো -1, এই যে এই অ্যান্সার এখান থেকে -1 দিলাম। যে মানটা বের হয়েছে সেই মানটা আমরা এখন এখানে লিখবো 0.3 4 4 8 8 8 8 2 4 2। সম্পূর্ণটা লিখতে পারেন অথবা একটু কম বেশি লিখতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা না। এই অংশটাকে এখন কি করবেন? 0.025 দ্বারা ভাগ। তাহলে যে ভাগ 0.025, এই যে অ্যান্সারটা হয়েছে সেই অ্যান্সারটা আমরা এখন এখানে একটু লিখবো। 13,750 গুণ 13.79555 3টা 5, এরপরে ছিল 297, এটাকে গুণ দিই। গুণ 13,750 সমান সমান হয় 1,89,688 টাকা 85 পয়সা। এত। এখন এইটা হলো প্রাপ্ত মুনাফার ভবিষ্যৎ মূল্য। কিন্তু আপনার প্রশ্নে আবার কি বলছে? 3 বছর পর আপনি আসলও ফেরত পাবেন। তাহলে 3 বছর পর আসল ফেরত পাবেন আর এই মুনাফার অংশটা ফেরত পাবেন। তাহলে দুইটা জিনিস পাবেন। তাহলে দুইটা জিনিসের ভবিষ্যৎ মূল্য করতে হবে বিকল্প 2 এর জন্য। তাহলে আমরা এখন লিখতে পারি যে এখানে একটু জায়গা সংক্ষিপ্তের জন্য লিখে, অতএব মুনাফার ভবিষ্যৎ মূল্য, মুনাফার ভবিষ্যৎ
মূল্য যোগ আসল। আপনি লিখবেন মোট ভবিষ্যৎ মূল্য বা বিকল্প 1 এর ভবিষ্যৎ মূল্য, বিকল্প 1 এর ভবিষ্যৎ মূল্য। জায়গা স্বল্পতার জন্য এইভাবে লিখছে, আপনারা একটু বুঝে নেবেন। বিকল্প 1 এর ভবিষ্যৎ মূল্য, মুনাফার ভবিষ্যৎ মূল্য যোগ আসল। এখন মুনাফার ভবিষ্যৎ মূল্য 1,89,688 টাকা 85 পয়সা, সরি এটা হবে 85 পয়সা, 85 পয়সা যোগ 5 লক্ষ টাকা। তাহলে মোট আমার হচ্ছে 6,89,688 টাকা 85 পয়সা। এইটা কিন্তু আপনারা চাইলে এখানে 1 যোগ করে দিতে পারেন, অর্থাৎ 85 পয়সা থেকে এখানে 89 টাকা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এইটা পাইলাম কি আমি বিকল্প 1 এর ভবিষ্যৎ মূল্য। এখন দেখেন বিকল্প 2 এর কিন্তু আপনার ভবিষ্যৎ মূল্যটা দেওয়া আছে, 3 বছর পরে এককালীন 6,20,000 টাকা পাবেন। তাহলে ওইটা কিন্তু আর করার দরকার নেই। কিন্তু উত্তর লিখতে গেলে অর্থাৎ ঘ নম্বরটা আপনি লিখবেন কিভাবে, যে বিকল্প 1 হতে প্রাপ্ত মুনাফার মোট ভবিষ্যৎ মূল্য বা বিকল্প 1 এর মোট ভবিষ্যৎ মূল্য এত টাকা এবং বিকল্প 2 থেকে প্রাপ্ত অর্থের ভবিষ্যৎ মূল্য 6,20,000 টাকা। দেখা যাচ্ছে যে আপনারা বিয়োগ করে দেখাতে পারেন অথবা বলতে পারেন বিকল্প 1 ভালো, গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো, কিন্তু আপনারা বিয়োগ করে দেখলেন যে এত টাকা বেশি পাওয়া যাবে, সুতরাং আমরা বলতে পারি বিকল্প 1 এ জনাব ইলহাম যদি বিনিয়োগ করে লাভবান হবে। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। এখন আপনারা খেয়াল করেন, আবারও বলছি, দেখেন গ নাম্বার প্রশ্নে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটি ব্যবহার করেছিলাম আর ঘ নম্বরে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সূত্র। কারণ এই যে 3 বছর পরে এককালীন 6,20,000 টাকা পেলেন, এইটা হলো আমার অঙ্কের কি। এখন এভাবে যদি আপনারা অঙ্কগুলো প্র্যাকটিস করেন, দেখবেন আপনাদের এই অধ্যায়ে কোনো অসুবিধা থাকবে না। সবাইকে ধন্যবাদ।